আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সদ্য মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার আর টুইস্টেড ওয়েব সিরিজ সাতরঙ্গী বদলে কা খেল। আশা করি ওয়েব সিরিজটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথম এপিসোডের শুরুতেই একটা শকিং ব্যাপার দেখানো হয়। একটা লোক ফাঁসিতে ঝুলছিল। এই লোকটা আসলে কে, কেন সে ফাঁসিতে ঝুলছিল, এসব কিছু বোঝার আগেই দৃশ্যটা কাট হয়ে যায় আর একটা ব্যস্ততম বাজার দেখানো হয়। বাজারের ভেতরে একটি দোকানে ডান্স গ্রুপের কয়েকজন সদস্য আসে আর সেখানে তারা কিছু জিনিসপত্র কেনাকাটা করে। সেগুলো গাড়িতে ওঠানোর পরে তারা ধীরে ধীরে বাজার থেকে বের হতে শুরু করে। এরপরেই ট্রেনের বগিতে বসা আরতিকে দেখানো হয়। আরতি কাউকে কল করছিল আর কলটা করছিল ডান্স গ্রুপের গাড়ির যে ড্রাইভার ছিল সে বাবলুকে। কিন্তু বাবলু দেখা যায় আরতির কলটা ইগনোর করে, রিসিভ করে না। এরপরে বাবলুরা যখন গাড়ি চালাতে চালাতে একদম রেলওয়ে লাইনের সামনে চলে আসে তখনই ব্যারিকেডটা পড়ে যায়, যার ফলে তারা রেলওয়ে লাইনের একদম সামনেই দাঁড়িয়েছিল। আর তাদের পেছনেই এসে দাঁড়ায় একটা জিপ, আর সেই জিপের ভেতরে কয়েকজন উগ্র আর লোফার টাইপের ছেলে বসেছিল, যাদের লিডার ছিল ডায়মন্ড পান্ডে। এই ডায়মন্ড পান্ডিয়ার হাতে দেখা যায় একটা মৌমাছি এসে বসে, কিন্তু সেই মৌমাছিটাকে সে তাড়িয়েও দেয় না, মেরেও ফেলে না, খুব সতর্কতার সাথে সেটা ধরে ফেলে আর একটা ম্যাচের বাক্সের ভেতরে সেটাকে আটকে রাখে। এটা দেখে বুঝতেই পারছেন এই ডায়মন্ড পান্ডিয়া একটু অদ্ভুত। এদিকে বাবলুর গাড়িতে ডান্স গ্রুপের সেই সদস্যরা জোরে জোরে ভোজপুরি গান বাজাচ্ছিল আর গাড়ির ভেতরে বসে বসে ডান্স করছিল। এই বিষয়টা ডায়মন্ড পান্ডিয়ার একেবারেই ভালো লাগে না। বিরক্ত হয়ে সে তার লোকদের বলে, গাড়ির কাছে যাও আর গানটা বন্ধ করাও। ডায়মন্ড পান্ডিয়ার একজন লোক গাড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের জোরে জোরে বকা দিচ্ছিল আর তাদের গাড়ির গান বন্ধ করতে বলে। বাবলুর সাথে সাথে গানটা বন্ধ করে দেয়, কিন্তু এই বিষয়টা সেই ডান্স গ্রুপের সাজনের একেবারেই ভালো লাগে না। তাই সে নিজে থেকে আবারও গানটা চালু করে দেয়, যার ফলে ডায়মন্ড পান্ডিয়ার কানে আবারও গান চলে যায়। সে যখন আবারও তার লোকদের বলে, তারা আবারও চিৎকার করে। বাবলু আবারও গানটা বন্ধ করে দেয়। ঠিক ওই সময়টাতে দেখা যায় আরতি আবারও বাবলুকে কল করছিল, কিন্তু দেখা যায় বাবলু এবারও আগেরবারের মতোই কলটা রিসিভ করে না। এরপরেই দেখা যায় ট্রেনটা সেদিকে চলে যায়, ব্যারিকেডটাও খুলে দেওয়া হয়, গাড়িগুলো যার যার মতো চলে যাচ্ছিল। কিন্তু বাবলুর গাড়িটা কোনোভাবে আর স্টার্ট হচ্ছিল না, যার ফলে সাজান আর মুন্না গাড়ি থেকে নেমে বাধ্য হয়ে গাড়ি ঠেলতে শুরু করে। ঠিক তখনই দেখা যায় ডায়মন্ড পান্ডিয়া এবং তার লোকেরা পেছনের জিপ থেকে তাদের মজা নিতে শুরু করে। এদিকে সাজান আর মুন্না গাড়িটা ঠেলতে ঠেলতে কোনো রকম রেলওয়ে ক্রসটা পার করে ফেলে। যেহেতু তারা গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিল, যার ফলে ডায়মন্ড পান্ডিয়ার গাড়িটা অনেক স্লো চলে। আর এরই মধ্যে দেখা যায় সেখানে আরও একটি ব্যারিকেড দিয়ে দেওয়া হয়, অর্থাৎ সেখানে আরও একটি ট্রেন আসবে আর সেই ব্যারিকেডে আটকা পড়ে যায় ডায়মন্ড পান্ডিয়ার গাড়ি। আর এটা যখন সাজান দেখতে পায়, সে সুযোগের সদ্ব্যবহার করে। ডায়মন্ড পান্ডিয়া এবং তার লোকদের সেখানে তাদের জবাব দিতে শুরু করে এবং তাদের রাগাতে শুরু করে। এতে ডায়মন্ড পান্ডিয়া প্রচণ্ড রেগে যায়। আর একটু পরেই দেখা যায় সেখানে ট্রেনটাও চলে যায়, ব্রেকেটও উঠে যায়। এটা দেখার সাথে সাথে সাজান এবং মুন্না গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ডায়মন্ড পান্ডিয়াও ছেড়ে কথা বলার মানুষ নয়, এই জন্য তাদের জিপটা নিয়ে সেই গাড়িটাকে ফলো করে। আর সিন এখানেই কাট হয়ে যায়। এরপরেই অনেক বড় একটা ম্যানশন দেখানো হয়, যেখানে আসলে একটা এঙ্গেজমেন্ট সেরেমনি হচ্ছিল। এই ম্যানশনের মালিক সোনা সিংকে দেখানো হয়। আর তখনই সোনা সিং সবার সামনে ঘোষণা করে আজকে থেকে তারই ভাতিজা প্রতাপ সিং এই এরিয়ার নতুন মালিক। আর ওই সময়টাতে দেখা যায় পান্ডিয়া ফ্যামিলিও সেখানে চলে আসে। আসলে এই সিং এবং পান্ডিয়া পরিবারের মধ্যে অনেক বছরের একটি শত্রুতা ছিল, আর সেই শত্রুতা মিটমাট করে আবারও তারা একসাথে হাত মেলায়, অর্থাৎ তারা সবকিছু ভুলে একটা নতুন শুরু করতে যাচ্ছিল। এদিকে বাবলু যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখনই দেখা যায় প্রমোদ নামের একটা লোক সেখানে আসে। এই প্রমোদ হচ্ছে সোনা সিং এর আন্ডারেই কাজ করে। সেখানে বাবলুর সাথে প্রমোদের কিছু কথা হয়। তখনই প্রমোদ জানায় সে আসলে স্টেশনে যাচ্ছে। বাবলুও তখন গাড়ি থেকে নেমে তার সাথে স্টেশনে যেতে শুরু করে, যার ফলে গাড়ির ভেতরে মুন্না আর সাজান একাই ছিল। আর এই জন্যই তারা গাড়িটাকে রাস্তার ভেতরে না টেনে একটু ক্ষেতের দিকে নিয়ে যায়। আসলে তাদের উদ্দেশ্য ছিল ক্ষেতের ভেতরে গাড়িটা থামিয়ে একটু মৌজ মাস্তি করবে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায় ডায়মন্ড পান্ডিয়া এবং তার জিপ সেখানে চলে আসে। আর তাদের গাড়িটাকে ক্ষেতের ভেতরে দেখেই গাড়ি থেকে নেমে গাড়ি দিকে দৌড়াতে শুরু করে। আর কোনো কথা না বলেই তারা গান চালাতে শুরু করে। এতে মুন্না আর সাজান প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিতে শুরু করে, কিন্তু তাদের গাড়িটা স্টার্টই নিচ্ছিল না। আর এতে করে গাড়ি রেখেই তারা দৌড়ে পালাতে শুরু করে। ডায়মন্ড পান্ডিয়া তাদের
তাদের থামানোর জন্য হাওয়াতে গুলি করে। আর এই গুলির শব্দ শুনেই তারা দুজন একেবারেই থমকে যায় প্রচণ্ড ভয় পেয়ে। সাথে সাথেই ডায়মন্ড পান্ডে এবং তার লোকেরা সেখানে চলে আসে। সে সাজানকে ধরে এবং সাজানের কাপড়ের নিচে তার গোপন অঙ্গের দিকে ম্যাচের বাক্সে আটকে রাখা সেই মৌমাছিটা ছেড়ে দেয়। মৌমাছিটা সরাসরি সাজানের প্রাইভেট পার্টে যেয়ে আঘাত করে, অর্থাৎ কামড়ে দেয়। এতে প্রচণ্ড ব্যথায় চিৎকার করতে থাকে সাজান। এদিকে দেখা যায় স্টেশনে প্রমোদ চলে এসেছিল। সে আসলে এখানে এসেছিল আরতিকে রিসিভ করার জন্য। আর এরপরে প্রমোদ আরতিকে স্টেশনের বাইরে নিয়ে আসে, যেখানে বাবলু দাঁড়িয়ে অপেক্ষা করছিল। বাবলুকে দেখার সাথে সাথেই বাবলু আর আরতি তারা যেন থমকে যায়। আসলে তারা একে অপরকে ভালোবাসত। তাদের দুজনের চোখের এই গভীর চাহনি তাদের মনের অনেক কথাই বলে দেয়। এদিকে ম্যানশনের ভেতরে সোনা সিং তার ভাতিজা প্রতাপকে তার গাড়ির চাবিটা দিয়ে দেয় আর বলে, আজকে থেকে এটা তোমার। সেখানে প্রতাপের কাজিন রাধেও ছিল। রাধে প্রতাপের কাছে আবদার করে এই গাড়িটা দিয়ে সে একটা চক্কর দিয়ে আসবে। প্রতাপ কোনো কিছু না ভেবেই এক বাক্যেই গাড়ির চাবিটা তাকে দিয়ে দেয়। ঠিক ওই সময়টাতে দেখা যায় আরতিও স্টেশন থেকে মেনশনে পৌঁছে গিয়েছিল। আরতি বাসায় আসার সাথে সাথেই পুরো মেনশনের সবাই আরতিকে ভালোবাসায় বরণ করে নেয়। এদিকে দেখা যায় মেনশনের ভেতরে প্রতাপ সিংয়ের দুটো স্ত্রী ছিল, আর তারাই একে অপরের মধ্যে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছিল। তারা সেটাকে নাম দিয়েছে ভালোবাসা। একটু পরেই আরতি এসে তাদের সাথে দেখা করে। তারা দুইজন খুব স্বাভাবিকভাবেই আরতির সাথে কথা বলে। আরতি তাদের দেখে বুঝতেই পারে না যে তাদের মধ্যে কিছু একটা চলছিল। এদিকে সাজানকে দেখা যায় বাড়িতে নিয়ে আসা হয়েছিল। সে এখনো প্রচণ্ড ব্যথায় চিৎকার করছিল। তার ব্যথা কমানোর চেষ্টা করা হচ্ছিল। এসব কিছু দেখার পরে বাবলুর প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু সেই রাগের বহিঃপ্রকাশ সে করছিল না। এদিকে রাতের বেলায় দেখা যায় সোনা সিং এর ম্যানশনে একটা নাচের প্রোগ্রাম ছিল, আর সেখানে সাজানের ডান্স গ্রুপ ডান্স করতে এসেছিল। সাজান স্টেজে আসার পরেই দেখতে পায় সেখানে অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য পান্ডিয়া পরিবারের ছোট ছেলে ডায়মন্ড পান্ডিয়াও এসেছিল। আর এরই সুযোগ নেয় সাজান। সেখানে স্টেজে সবার সামনেই সে ডায়মন্ডকে ইশারা করতে থাকে এবং বিভিন্নভাবে বাজে অ্যাঙ্গেলে তার সাথে কথা বলতে থাকে, এমনকি তার পুরুষত্ব নিয়েও খোঁটা দিতে শুরু করে। ডায়মন্ড পান্ডিয়াও সেটা বুঝতে পারে, আর সে প্রচণ্ড রেগে যায়। নিজের রাগকে কন্ট্রোল না করতে পেরে সে স্টেজে উঠে যায় আর সাজানের মাথায় গান পয়েন্ট করে বসে। আর এতে চারপাশের পরিবেশ হঠাৎ করেই পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। পরিবেশটাকে স্বাভাবিক করার জন্য সেখানে স্টেজে চলে আসে বাবলু। আর বাবলু সেখানে মজা করতে থাকে, ফানি জোকস বলতে থাকে, কিন্তু সেগুলোও ছিল ডায়মন্ডকে অপমান করে। কিন্তু তারপরও ডায়মন্ড আর কিছুই বলে না। কিছুক্ষণ পরেই পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়ে যায়। এদিকে সেই অনুষ্ঠানে রেডি শেডি হয়ে আরতিও চলে এসেছিল। এরপরে সে খাবারের স্টলে চলে আসে। খাবারের প্লেট নিয়ে যখনই যেতে যাবে তখনই তার সাথে ধাক্কা লাগে ডায়মন্ড পান্ডিয়ার। ডায়মন্ড পান্ডিয়া তাকে দেখার পরে সাথে সাথে তার হাত ধরে ফেলে। আরতি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ডায়মন্ড পান্ডিয়া তার হাত খুব শক্তভাবে ধরে বসেছিল এবং তাকে তার সাথে যেতে বলছিল। আর এতে আরতি রেগে গিয়ে ডায়মন্ড পান্ডিয়াকে সপাটে এক চড় মেরে বসে। অনুষ্ঠানের পরিবেশ এক মুহূর্তে পুরোপুরি খারাপ হয়ে যায়। দুই পরিবারই সেখানে আসতে শুরু করে, আর দুই পরিবারের মধ্যে আবারও ঝামেলা বাড়তে শুরু করে। সোনা সিং এটা দেখার পরে পরিস্থিতি সামলানোর জন্য আরতিকে বলে ডায়মন্ড পান্ডিয়াকে সে যেন সরি বলে। যদিও আরতির একেবারেই ইচ্ছে ছিল না, কিন্তু সোনা সিং এর কথা রাখার জন্যই সে বাধ্য হয়ে খুব হেজিটেট করেই তাকে সরি বলে। দূর থেকে দাঁড়িয়ে এই সবকিছু বাবলু দেখছিল। বাবলুর চোখে শুধু আগুন ছিল, ভয়ানক রাগ ছিল, কিন্তু সে চুপচাপ সবকিছু সহ্য করে নেয়। একটু পরেই দেখা যায় অনুষ্ঠানের একটু দূরেই ডায়মন্ড পান্ডিয়া কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল। আর একটু দূরেই ডায়মন্ড পান্ডিয়ার বন্ধুরা বসে মদ খাচ্ছিল। তারা ভাবছিল তারা যে কুকর্মগুলো করছিল এগুলো কেউ দেখতে পাবে না, আর এবারের মতো তারা বেঁচে যাবে। কিন্তু দেখা যায় দূরে থেকে একজন রাইফেল তাক করে তাদের দিকে তাকিয়েছিল, আর ধীরে ধীরে সেই লোকটাকে দেখানো হয়, যেটা ছিল বাবলু। বাবলু দেখা যায় তার রাইফেলটা ঠিক ডায়মন্ড পান্ডিয়ার দিকেই তাক করেছিল, এবং বাবলু তার রাইফেলটা ডায়মন্ড পান্ডিয়ার গোপন অঙ্গের দিকে তাক করে ফায়ার করে, আর গুলিটাও তার আশেপাশেই যেয়ে লাগে। ব্যথায় চিৎকার করে উঠে ডায়মন্ড পান্ডিয়া। চিৎকার শুনে ডায়মন্ড পান্ডিয়ার বন্ধুরা সেখানে ছুটে আসছিল, আর এরই সাথে এপিসোড 1 শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতেই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়।
যেখানে বাবলুকে বাস দিয়ে কোথাও আসতে দেখা যায়। আসলে সে ইউপিএসসি এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এছাড়া সে প্রিলিও পার করে ফেলেছিল। দেখা যায় বাবলু বাস থেকে নামতেই তার বাবা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়, আর এখানেই সিন কাট হয়ে যায়। ঘটনা বর্তমানে চলে আসে, যেখানে দেখা যায় বাবলু তার বাবার শেষক্রিয়া করছিল। আর সেখানে কথাবার্তায় আমরা জানতে পারি আসলে এই গ্রামের বেশিরভাগ মানুষই সোনা সিং এর উপরে কোনো একটা বিষয় নিয়ে প্রচন্ড রেগে আছে। তাদের মনের ভেতরে থাকা বহু বছরের পুরনো ক্ষোভ ধীরে ধীরে বের হতে শুরু করে। এদিকে হসপিটালে দেখা যায় যন্ত্রণায় কাতরাচ্ছিল ডায়মন্ড পান্ডিয়া। এদিকে হসপিটালে পান্ডিয়ার পরিবারও ছিল। পান্ডিয়া পরিবারের সবাই মনে করছিল এই কাজটা আর কেউ নয়, সোনা সিং করেছিল। কারণ অনুষ্ঠানের মধ্যে দুই পরিবারের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, তর্কাতর্কি হয়েছিল। সেটারই প্রতিশোধ নেবার জন্য সোনা সিং এই কাজ করেছে। এদিকে এই বিষয়টা নিয়ে সোনা সিং নিজেও কনফিউজড। এছাড়া সে জানতো পান্ডিয়া ফ্যামিলি তার উপরও সন্দেহ করছে, আর এই জন্য এই কাজটা আসলে কে করছে সেটা জানার জন্য সোনা সিং নিজের পরিবারের প্রত্যেকের উপরেই সন্দেহ করছিল। এমনকি সিসিটিভি ফুটেজ দেখার পরে সে জানতে পারে ক্রাইম সিনের আশেপাশে সোনা সিং এর সেই গাড়িটাকে দেখতে পাওয়া যায়। আর সেই গাড়িটা যেহেতু অনুষ্ঠানের আগেই প্রতাপের কাছ থেকে রাধে নিয়ে গিয়েছিল, তাই পুরোপুরি সন্দেহটা রাধের উপরেই আসে। আর এরপরেই সেখানে ডিএসপি পঙ্কজকে দেখানো হয়। যদিও সে একজন ডিএসপি, কিন্তু সে নিচু জাতের, আর এই জন্যই সে সবসময় তাদের সামনে নিচু হয়েই থাকে। ডিএসপি পঙ্কজের জন্য একটাই কাজ, সিং পরিবারকে খুশি রাখা। এদিকে দেখা যায় পান্ডিয়া কল করে সোনা সিংকে, আর সরাসরি একদম হুমকি দিয়ে বসে এর প্রতিশোধ সে নেবে এবং সুর সমেত সেটাই ফেরত দেবে। এটা শুনে একটু ভয় পেয়ে যায় সোনা সিং, আর সাথে সাথে পরিবারের সবাইকে নির্দেশ দিয়ে দেয় তারা যেন অপ্রয়োজনে কেউ তাকে না বলে কখনো বাইরে না যায়। এরপরেই আমরা দেখতে পাই সোনা সিং এর বাড়িতেই বাবলু আসলে কাজের লোক হিসেবে কাজ করত। আর কাজ করার সময় তার কাছে আরতি চলে আসে। সবার চোখের আড়ালে বাবলু আরতিকে নিজের ঘরের দিকে নিয়ে যায়। সেখানে তারা কথা বলছিল, আরতি তাকে জড়িয়েও ধরে, কিন্তু তখনই তারা কয়েকজন লোককে সেদিকে আসতে শুনতে পায়। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা সেখানে চলে আসে আর আরতিকে টানতে টানতে নিয়ে যায়। এছাড়া বাবলুকেও তার অবস্থানটা কি সেটা মনে করিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে হসপিটালে ডক্টর চলে আসে পান্ডিয়ার সাথে কথা বলার জন্য। ডক্টর ডায়মন্ড পান্ডিয়ার রিপোর্ট নিয়ে এসেছিল। ডক্টর বলে ডায়মন্ড পান্ডিয়া আর কখনোই বাবা হতে পারবে না। এটা শুনে পান্ডিয়া ফ্যামিলির সবার রক্ত মাথায় চড়ে যায়। এদিকে ডিএসপি পঙ্কজ কল করে প্রতাপকে, আর তাকে কিছু ইনফরমেশন দেয়। আর সেই ইনফরমেশন পেয়ে প্রতাপ সাথে সাথেই গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। প্রতাপ যখন তার গাড়িটা নিয়ে একটা টোল প্লাজার সামনে আসে, দেখা যায় সেটার ব্যারিকেড উঠছিলই না। তখনই গাড়ি থেকে নেমে একজন লোক দেখার জন্য সামনে এগিয়ে যেতে থাকে যে কি হয়েছে। ঠিক তখনই আচমকাই কয়েকজন লোক তাদের উপরে গুলি চালাতে শুরু করে। তারা কোনো রকমে সেখান থেকে পালাতে শুরু করে। তখনই দেখা যায় সোনা সিং এর কাছে একজন লোক দৌড়াতে দৌড়াতে চলে আসে আর বলে প্রতাপের উপরে হামলা হয়েছে এবং কিছু লোক প্রতাপকে উঠিয়ে নিয়ে গেছে। সোনা সিং এটা শোনার পরে প্রচন্ড রেগে যায়, আর সাথে সাথে প্রতাপকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে। এদিকে আরতির সাথে সাথে প্রমোদকে নিয়ে পান্ডিয়া পরিবারের উদ্দেশ্যে রওনা হয়। পথের মাঝে সুযোগ পেয়ে প্রমোদ বাবলুকে ইনফরমেশনটা দেয়। বাবলুর সাথে সাথে সেখান থেকে যেতে শুরু করে। এদিকে আরতিকে দেখা যায় পান্ডিয়ার পরিবারে এসে ডায়মন্ড পান্ডিয়ার বড় ভাইয়ের সাথে দেখা করে, যার নাম ছিল অখিলেশ। আরতি এখানে এসেছে প্রতাপের বিষয়ে কথা বলতে। সিং পরিবারের প্রত্যেকের সন্দেহ হচ্ছিল প্রতাপকে উঠিয়ে নিয়েছে এই পান্ডিয়া পরিবারের লোকই। ওই সময়টাতে হসপিটাল থেকে ফিরে আসে ডায়মন্ড পান্ডিয়া। ডায়মন্ড যখনই আরতিকে দেখে সে হাসতে শুরু করে। সেখানে ডায়মন্ড আবারও আরতির সাথে মিসবিহেভ করতে থাকে, তার গায়ে হাত দিতে থাকে, কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ায় অখিলেশ নিজেই। অখিলেশ ডায়মন্ডকে থামানোর চেষ্টা করে, কিন্তু ডায়মন্ড এতে আরও রেগে যায়। সরাসরি নিজের গানটা বের করে আরতির দিকে তাক করে। অখিলেশ তাকে ঠেকায়, আর এতে করেই দুইজনের মধ্যে ধস্তাধস্তি হতে শুরু করে। আর সেই ধস্তাধস্তিতেই ডায়মন্ডের হাতে থাকা গানটা ফায়ার হয়ে যায়। গুলিটা আরতির দিকে আসতে যাচ্ছিল, কিন্তু সময় মতো বাবলু সেখানে চলে আসে আর গুলিটা তার হাতে ঘেঁষে বের হয়ে যায়। এটা দেখে আরতি প্রচন্ড ঘাবড়ে যায়, কারণ সে বাবলুকে ভালোবাসতো। তার এমন অবস্থা সে কোনোভাবে মেনে নিতে পারছিল না, কিন্তু তারপরও নিজেকে কন্ট্রোল করে প্রমোদ এবং বাবলুকে নিয়ে কোনো মতে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। বাড়িতে আসার পরই সোনা সিং তাকে জিজ্ঞেস করে সে তাকে না বলে কোথায় গিয়েছিল, কিন্তু আরতি চুপ করে থাকে। এমনকি সে আর কাউকেই কিছু বলে না।
এদিকে বাবলুকে দেখা যায় অস্ত্র রাখার গোদাম থেকে কিছু অস্ত্র চুপচাপ তার গাড়িতে উঠিয়ে নিচ্ছিল, কিন্তু এই অস্ত্রগুলো সরানোর সময় তাদের হাতে নাতে ধরে ফেলে রাধে। আর সেই সাথে সাথে সোনা সিংকে সেখানে ডেকে নেয়। সোনা সিং যখন জিজ্ঞেস করে এই অস্ত্রগুলো সে কোথায় নিয়ে যাচ্ছে আর কার অনুমতিতে নিয়েছে, তখন বাবলু তাকে বোঝায় তারা প্রতাপকে এভাবে হারিয়ে যেতে দিতে পারে না, তাদের আসলে নিজেদেরকেই প্রতাপকে খুঁজে বের করতে হবে। এমনকি পুলিশও তো চেষ্টা করেছে, ডিএসপি পঙ্কজও কিছু করতে পারেনি, তাই এখন আমরাও যদি চুপচাপ বসে থাকি তাহলে প্রতাপ এমনিতেই নিখোঁজ হয়ে যাবে। বাবলুর যুক্তি শোনার পরে সোনা সিং তাকে অস্ত্র নিয়ে যাওয়ার অনুমতি দেয়, কিন্তু রাধের এই বিষয়টা একেবারেই ভালো লাগে না। সোনা সিং সেখান থেকে যাবার পরপরই রাধে বাবলুর কলার ধরে বসে এবং তার কিছু অতীত তাকে মনে করিয়ে দেয়। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রাধে আসলে বাবলুর বোনকে একবার লিফট দেওয়ার নাম করে তাকে ঘোরাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এমনকি তার সাথে মিসবিহেভও করে। আর দূর থেকে এই দৃশ্যটা চোখে পড়ে বাবলুর রক্ত সাথে সাথে মাথায় উঠে যায়। প্রচন্ড রেগে গিয়ে সে রাধেকে মারতে শুরু করে, তারপরেও বাজারের সবার সামনেতেই। আর এরপরেই ঘটনা আবারও বর্তমানে চলে আসে, যেখানে দেখা যায় বাবলু এবং তার ডান্স গ্রুপ তাদের জানাশোনা এক কিডন্যাপারের আড্ডাখানায় চলে আসে। সেখানে সেসব লোকদের পিটিয়ে তারা চেয়ারে বসে থাকা একজন লোককে উদ্ধার করার চেষ্টা করে, কারণ সেটাই ছিল প্রতাপকে নিয়ে যখন তারা সেখান থেকে বের হতেই যাবে তখনই তারা দেখতে পায় কিডন্যাপার দলের আরও বেশ কয়েকজন লোক সেখানে চলে আসে আর তাদের দিকে গান পয়েন্ট করে। আর এখানেই দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়। তৃতীয় এপিসোডের শুরুতেই দেখা যায় সেই কিডন্যাপারকারীরা নিজেদের মুখোশ খোলে আর দেখা যায় তারা আর কেউ নয়, বাবলুরই লোক। আসলে বাবলুরই প্ল্যান ছিল প্রতাপকে কিডন্যাপ করা আর সেই কিডন্যাপিং এর কারণ দেখিয়ে সোনা সিং এর গোদাম থেকে অস্ত্র হাতিয়ে নেওয়া। বাবলু এবং তার লোকেরা আসলে আরও একটা প্ল্যান করছিল আর সেই প্ল্যানের জন্যই তাদের অস্ত্র দরকার ছিল। যাই হোক, প্রতাপকে তারা কিছুই বুঝতে দেয় না, প্রতাপকে সেখানে নিয়ে চলে আসে। কিছু দূর আসার পরে তারা রাস্তায় গাড়ি থামিয়ে দেয় এবং প্রতাপ নিজেকে ফ্রেশ করে নেয়। যখনই প্রতাপ বাবলুর হাতে থাকা গুলির চিহ্নটা দেখতে পায় সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আসলে প্রতাপ ভেবেছিল বাবলু তার নিজের জীবন বাঁচিয়ে রেখে কিডন্যাপারদের হাত থেকে প্রতাপকে বাঁচিয়েছে। ঠিক তখনই একজন বলে ওঠে, আমাদের তো একটা ভুল হয়ে গেছে, প্রতাপ ভাইকে নিয়ে আসার সময় তাড়াহুড়ো করে কিডন্যাপারদের আস্তানায় আমরা অস্ত্রগুলো ফেলে রেখে এসেছি, আনতে মনে নেই। এই খবরটা যদি রাধে ভাইয়া জানে আমাদের তো মেরেই ফেলবে, এখন কি হবে? তারা ঘাবড়ে যাচ্ছিল। তখনই প্রতাপ বলতে থাকে, আরে বাদ দাও তো, অস্ত্র গিয়েছে, তোমরা আমার জীবন তো বাঁচিয়েছ, আমার জন্য এটাই অনেক। এরপরে বাবলু আর তার টিম প্রতাপকে নিয়ে আবারও মেনশনে ফেরে। প্রতাপকে দেখার পরে সোনা সিং তো অনেক বেশি খুশি হয়ে যায়, নিজের ভাতিজাকে বুকে জড়িয়ে নেয়। ঠিক তখনই প্রতাপ এমন একটা কথা বলে যেটাতে বাবলু পুরোপুরি শকড হয়ে যায়। প্রতাপ বলে, আমি জানি যে আমাকে আসলে কে কিডন্যাপ করেছে। তখনই সাজনকে দেখানো হয় যে রাস্তায় ফোনে কারোর সাথে কথা বলছিল আর হাঁটছিল। ঠিক তখনই দুইজন সোনা সিং এর লোক সেখানে চলে আসে আর সাজনকে উঠিয়ে নিয়ে আসে প্রতাপ সিং এর কাছে। প্রতাপ আসলে বলেছিল তাকে কিডন্যাপ করেছিল এই সাজানি, কিন্তু সেটা সে নিশ্চিত হলো কি করে? আসলে সাজান যখন এই মেনশনে এসে স্টেজে উঠে পারফরমেন্স করেছিল তখন তার কাছে একটা ফোন এসেছিল আর তার ফোনের রিংটনটা একেবারেই আলাদা ছিল, অর্থাৎ সেই রিংটনটা কেউ একবারে শুনলেই তার মনে থাকবে সব সময়। আর প্রতাপ যখন কিডন্যাপারদের আস্তানায় ছিল তখনই ঠিক একই রকম একটা রিংটন বেজে উঠেছিল আর তখনই প্রতাপ বুঝতে পেরেছিল এই কিডন্যাপিং এর সাথে আসলে সাজান জড়িত আছে। সাজান প্রচন্ড ভয় পেয়ে যায়। প্রতাপ তাকে কাছে নিয়ে বলে সে যদি বলে দেয় এই কিডন্যাপিং এ তার সাথে আর কে কে জড়িত ছিল তাহলে সে সাজানকে ছেড়ে দেবে, কিন্তু সাজান প্রচন্ড ভয়ে পুরোপুরি কনফিউজড হয়ে গিয়েছিল। সে কি করবে, কার নাম বলবে নাকি বলবে না কিছুই বুঝতে পারছিল না। এমন অবস্থায় হঠাৎ করে নিজের গানটা নিয়ে সে নিজেকেই গুলি করে দেয়। এটা দেখে বাবলু আরো বেশি শকড হয়ে যায়। আসলে সাজান বাবলুর ছোটবেলার বন্ধু ছিল আর তার ছোটবেলার বন্ধুই তাকে বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিল। এরপরে বাবলু অবশেষে সাজানের লাশটা তাদের গ্রামে নিয়ে আসে। সাজানের মা কান্নায় ভেঙে পড়ে নিজের ছেলেকে হারিয়ে। এদিকে দেখা যায় আরতি আবারও শহরে ফিরে যাচ্ছিল তার পড়ালেখা শেষ করার জন্য। আরতিকে স্টেশনে পৌঁছে দেবার জন্য বাবলু যায়, কিন্তু পুরো রাস্তায় যাওয়ার সময় আরতি শুধু বাবলুকে কথাই শুনিয়ে যাচ্ছিল, কারণ সে যা করেছে সেটা আরতির একেবারেই পছন্দ নয়। কিন্তু বাবলু এবার আর চুপ থাকে না, সে তার ভেতরে থাকা ক্ষোভ আরতির উপরে ঠেলে দেয় আর বলে সবথেকে বড় পাপটাই হচ্ছে গরিব হয়ে জন্ম নেয়াটা। আর এরপরেই আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। বাবলুর বাবা সোনা সিং এর মেনশনে এসেছিল, তার আসলে
টাকার অনেক বেশি প্রয়োজন ছিল, আর এই জন্য সোনা সিং এর কাছে সে টাকা ধার চায়। সে বাবলুর বাবাকে টাকা দিয়ে দেয়, কিন্তু তার বিনিময়ে সে একটা শর্তও রাখে। শর্তটা হচ্ছে আজকে থেকে বাবলুকে মেয়েদের পোশাক পরে তারই এই মেনশনে নাচতে হবে। এটা শুনে পুরোপুরি শকড হয়ে গিয়েছিল বাবলুর বাবা। বাবলুর বাবা হাত জোর করে বলেছিল, এমন শর্ত দেবেন না, আমার ছেলেটা ইউপিএস এর এক্সাম পাশ করতে যাচ্ছে, আর এরপরে সে অনেক বড় অফিসার হবে, তখন তাকে দেখতে অনেক বেশি ভালো লাগবে। তার মতো একটা ছেলে এমন একটা কাজ কিভাবে করবে? তখনই সোনা সিং বলে, তোমাদের মতো নিচু জাতের লোকদের শুধুমাত্র তখনই ভালো লাগে যখন আমাদের মেনশনে আমাদের সামনে তারা নাচানাচি করে। বাবলুর বাবার কোনো রিকোয়েস্টই সে শোনে না। বাবলুর বাবা বাধ্য হয়ে সোনা সিং এর কাছ থেকে সেই শর্ত মেনেই টাকা নেয়। বাবলুর বাবা সেই টাকাগুলো এনে হসপিটালে জমা করে, আর সেই দিন থেকে বাবলুর জীবনটা মোড় নিয়ে নেয় একেবারে উজ্জ্বল ভবিষ্যৎ থেকে অন্ধকারের দিকে। সেই ঋণের টাকা পরিশোধ করার জন্যই সে মেয়েদের পোশাক পরে নাচতে শুরু করে। ধীরে ধীরে বাবলুর ভেতরের জমে থাকা রাগ একটা আগুনে পরিণত হয়। এছাড়া সেই পরিবারটা যে শুধু বাবলুকে মেয়েদের পোশাক পরে নাচাতো সেটাও নয়, পুরো গ্রামের সামনে তার মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়েছিল। মেয়েদের পোশাক পরে বাবলুকে নাচাতো, এমনকি তাদের পায়ের ধুলাও তাকে চেটে পরিষ্কার করতে হতো। এছাড়া যখন যার ইচ্ছে বাবলুর সাথে খারাপ ব্যবহার করত। যাই হোক, ঘটনা বর্তমানে চলে আসে। এদিকে দেখা যায় ডায়মন্ডকে কল করে বাবলু, আর বলে সে তাকে একটা ইনফরমেশন দিতে চায় তারই ভালোর জন্য। আসলে জানে ডায়মন্ডকে কে গুলি করেছিল। ডায়মন্ড প্রচুর আগ্রহ নিয়ে জানতে চায় সেটাকে। বাবলু বলে সেটা আর কেউ নয়, রাধে। এছাড়া সে তাকে একটা অফার দেয়, সে চাইলে রাধেকে সে তার সামনে নিয়ে আসতে পারে, কিন্তু এর জন্য তাকে টাকা দিতে হবে। রাধে আর কোনো কিছু না ভেবেই বাবলুর শর্তে রাজি হয়ে যায়। আর এখানেই তৃতীয় এপিসোড শেষ হয়ে যায়। চতুর্থ এপিসোডের শুরুতেই দেখা যায় ম্যানশনের সেই লোকগুলো বাবলুর গরিব হওয়া নিয়ে তার সাথে মজা নিচ্ছিল। আসলে ম্যানশনের লোকেরা যা ইচ্ছে তাই বাবলুকে দিয়ে করায়। আর এবার বাবলুকে কাজ দেওয়া হয়েছিল ভুসির গাধার ভেতরে একটা ইঁদুর ঢুকে পড়েছিল। বাবলুকে সেটাই খুঁজে বের করতে হবে। কিছুক্ষণ পরে অনেক কষ্টে সেই ভুসির গাধার ভেতর থেকেই বাবলু ইঁদুরটা ধরে ফেলে আর একটা খাঁচার ভেতরে আটকে দেয়। আর এরপরে একটা সময় দেখা যায় বাবলু আসলে এই ধরনের অনেকগুলো ইঁদুর একটা খাঁচার ভেতরে বন্দি করে রেখেছিল। বাবলু সেই ইঁদুরের খাঁচাটাকে অন্য একটা জায়গায় নিয়ে লুকিয়ে রাখে। এরপরেই দেখা যায় সে রাধের পিছু করতে থাকে। রাধে তাকে দেখে রেগে যায় আর জিজ্ঞেস করে সে তাকে ফলো কেন করছে। বাবলু বলে আসলে সোনা সিং তাকে নিজেই বলেছে রাধের পিছনে ছায়ার মতো লেগে থাকার জন্য। বাবলু আসলে চাইছিল একান্তে তার সাথে কথা বলার জন্য। একটু দূরে যাওয়ার পরেই বাবলু যখন সুযোগ পায় তখন সে রাধেকে বলে সিং আর পান্ডিয়া পরিবারের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি রয়েছে যে আসলে এই খেলাগুলো খেলছে। সেই লোকটাকে বাবলু হয়তোবা সেটা জেনে গেছে। এটা শোনার পরে রাধে অনেক কৌতূহলী হয়ে পড়ে এবং বাবলুটাকে একটা ইনফরমেশন দেয়। সেই ইনফরমেশনের ভিত্তিতেই রাধে চলে আসে একটা ইটের ভাটায়। ঠিক তখনই দেখা যায় সেখানে আগে থেকেই উৎপেদে ছিল ডায়মন্ড এবং তার লোকেরা। রাধে সেখানে যেতেই তারা তাকে ধরে ফেলে, প্রচণ্ড মারে। নির্মমভাবে মারার পরে আহত রাধেকে তারা ইটের ভাটায় অর্থাৎ আগুনের ভেতরে ফেলে দেয়। একটু পরেই সেখানে গামছা দিয়ে মুখ বেঁধে বাবলু চলে আসে। বাবলু সেখানে ডায়মন্ডের কাছ থেকে তার পাওনা টাকা চায়। ডায়মন্ড কোনো কিছু না বলেই তাকে টাকা দিয়ে দেয়। টাকার ব্যাগটা নিয়ে বাবলু চুপচাপ সেখান থেকে চলে আসে। একটু পরেই খবর পেয়ে পুলিশ সেই ইটের ভাটায় চলে আসে। আর তার একটু পরেই সোনা সিং এর পুরো পরিবার সেখানেই চলে আসে। সেখানে ইটের ভাটার ভেতর থেকে রাধের শুধুমাত্র কঙ্কাল উদ্ধার করা হয়, আর এতে সিং পরিবারের সবাই ভেঙে পড়ে। ডিএসপি পঙ্কজ সোনা সিংকে বলে রাধের শেষবারের মতো ডায়মন্ড এবং আকিলেশকে কল করেছিল। এছাড়া পুলিশ তল্লাশি করে সেখানে একটা টাকার ব্যাগও খুঁজে পায়। আর এতে করেই সবার কাছে মনে হতে থাকে রাধে আসলে এখানে পরিবারের সাথে গাদ্দারি করে পান্ডিয়া পরিবারের সাথে হাত মিলিয়েছিল। এদিকে ডায়মন্ড বাড়িতে আসার পরে আকিলেশ এবং তার বাবার সামনে খুব শান্তভাবে বলে সেই রাধেকে সে মেরে ফেলেছে। এটা শুনে আকিলেশ প্রচণ্ড রেগে যায় আর রাধেকে চর মেরে বসে আর বলে সে শুধু শুধু এমন একটা ঝামেলা সৃষ্টি কেন করেছে। সে সাথে সাথে ডায়মন্ডকে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করে, কিন্তু ডায়মন্ড একেবারেই না করে দেয়, সে দিল্লিতে যাবে না। এদিকে রাধের শেষক্রিয়া করা হয়, কিন্তু সেখানেই দেখা যায় আড়ালে আরতি আর বাবলু একান্তে সময় কাটাচ্ছিল। সেখানে দুজনের মধ্যে খুব ইমোশনাল কথা হচ্ছিল। আরতি বাবলুকে জড়িয়ে ধরে কাঁদছিল, কারণ তার ভয় হচ্ছিল এই লড়াইতে যদি বাবলুর কিছু একটা হয়ে যায়। বাবলু তাকে সান্ত্বনা দেয় কিছুই হবে না। আরতি বলে
প্রথমে প্রতাপ কিডন্যাপ হলো, দ্বিতীয়বার রাধে তো মারাই গেল। এরপরে কি হয় কে জানে, বিপদ হয়তোবা আরও বেশি হবে। বাবলু তাকে আশ্বস্ত করে তার কিছুই হবে না। এরপরেই রাতের দৃশ্য দেখানো হয় যেখানে বাবলু সেই ইঁদুরের খাঁচাটা নিয়ে এসেছিল। আর সেই ইঁদুরের খাঁচাটা নিয়ে বাবলু একটা পুরনো ম্যানশনে চলে আসে যেটা পরিত্যক্ত ছিল। আর তখনই দেখা যায় সেখানে আসলে রাধেকে সে আটকে রেখেছিল, অর্থাৎ রাধে মারা যায়নি। আর এখানেই চতুর্থ এপিসোড শেষ হয়ে যায়। পঞ্চম এপিসোডের শুরুতে ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ডায়মন্ড এবং তার লোকেরা যখনই রাধেকে ইটের ভাটায় অর্থাৎ আগুনের মধ্যে ফেলে দেয়, তখনই পেছন দিয়ে প্রমোদ এবং আরও একজন লোক এসে রাধেকে সেখান থেকে টেনে বের করে নিয়ে যায়। আর তার পরিবর্তে সেখানে একটা কঙ্কাল ফেলে রেখে যায়। ঘটনা বর্তমানে চলে আসে। রাধে বাবলুর কাছে ক্ষমা প্রার্থনা করছিল, হাত পা ধরে বলছিল তাকে ছেড়ে দেবার জন্য, কিন্তু বাবলু সেখানে তিলে তিলে তাকে শেষ করে দিচ্ছিল, কারণ তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছিল। এরপরে ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। ওয়েব সিরিজের একেবারেই শুরুতে যে লোকটা ফাঁসিতে ঝুলেছিল সেটা ছিল বাবলুর বাবা। আর এই বাবলুর বাবাকে ফাঁসিতে যে ঝুলিয়েছিল সেটা আর কেউ নয়, এই রাধে। ঘটনা বর্তমানে চলে আসে। বাবলু খাঁচায় থাকা সেই ইঁদুরগুলো রাধের দিকে ছেড়ে দেয়। প্রত্যেকটা ইঁদুর রাধের শরীরে যেয়ে কামড়াতে থাকে, ব্যথায় যন্ত্রণায় চিৎকার করতে থাকে রাধে। এরপরেই আরও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে দেখানো হয় সোনা সিং এবং তার বাড়ির লোকেরা বাবলুর বাবাকে কিভাবে মেরে ফেলেছিল। আসলে সোনা সিং প্রথমে বাবলুর বাবাকে টর্চার করে, আর এরপরে রাধেও তাকে টর্চার করে। আর অবশেষে জঙ্গলের ভেতরে একটা গাছের মধ্যে বাবলুর বাবাকে ফাঁসিতে ঝুলিয়ে রাধে মেরে ফেলে। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। সোনা সিং এর দুইজন লোক বাইকে করে কোথাও যাচ্ছিল। এরপরে একজন বাইক থামাতে বলে। লোকটা গাছের গুড়ির কাছে এসে প্রস্রাব করছিল। ঠিক তখনই সেখানে একটা কুকুর চলে আসে, আর কুকুরটা বমি করে বসে। সেখানেই দেখা যায় কুকুরের পেট থেকে একটা ঘড়ি বের হয়ে আসে। তারা সেই ঘড়িটাকে পরিষ্কার করে নেয়, আর দুজনেই সেই ঘড়িটা নিয়ে ঝামেলা করতে শুরু করে। আর অবশেষে তারা ডিসাইড করে তারা একদিন করে এই ঘড়িটাকে পরবে। আসলে ঘড়িটা দুজনেরই পছন্দ হয়েছে, এছাড়া ঘড়িটা দেখেও মনে হচ্ছিল এটা দামি। এরপরেই তাদের মধ্যে একজন সেই ঘড়িটা পরে মেনশনে চলে আসে। সেই মেনশনে আসলে রাধের শেষক্রিয়া হচ্ছিল, শোকসভা চলছিল, কিন্তু সেখানে একজন মহিলার চোখ পড়ে যায় লোকটার হাতে থাকা সেই ঘড়ির দিকে, আর জিজ্ঞেস করে এই ঘড়িটা সে কোথায় পেয়েছে। তখন তারা বলে যে পুরনো একটা মেনশনের কাছে এই ঘড়িটা তারা পেয়েছে। কুকুর আসলে সেখানে বমি করে ফেলে গিয়েছিল। এই কথাটা পাশ থেকেই বাবলু শুনে ফেলে, আর এতে একটু সে ভয় পেয়ে যায়। এদিকে দেখা যায় খবর পাওয়ার সাথে সাথে পুলিশ এবং বাকিরা সেখানে স্নিফার ডগ নিয়ে চলে আসে, আর তারা সেখানে রাধেকে খুঁজেও পায়। কিন্তু রাধে ততক্ষণে মারা গিয়েছিল, আর তার পুরো শরীর ইঁদুররা ক্ষত বিক্ষত করে ফেলেছিল, রক্তাক্ত করে ফেলেছিল। এরপরেই দেখা যায় আবারও দুই পরিবার একই সাথে বসে। আসলে তারা বিষয়টা মীমাংসা করতে চেয়েছিল আর খুঁজে বের করতে চেয়েছিল যে আসলে দুই পরিবারের মাঝে কি হচ্ছে, দোষগুলো কি দুই পরিবারের নাকি এখানে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে। কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। উল্টো দেখা যায় অখিলেশ আর প্রতাপ একে অপরের দিকে গান তাক করে ফেলে। অবশেষে তাদের শান্ত করায় সোনা সিং। প্রতাপ বলে অখিলেশের ফ্যাক্টরি থেকেই তাকে বাবলু জীবন বাজি রেখে বের করে নিয়ে এসেছিল। অখিলেশ বলে কিন্তু সেই ফ্যাক্টরিটা তো 20 বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। প্রতাপ বলে তাতে কি, পুরনো ফ্যাক্টরিগুলো তো কিডন্যাপের জন্য বেশি ব্যবহার করা হয়, আর বাবলুও তাকে সেখান থেকেই বাঁচিয়ে নিয়ে এসেছে। বাবলুও সাক্ষী দেয় হ্যাঁ, সেই ফ্যাক্টরি থেকেই সে প্রতাপকে ছিনিয়ে নিয়ে এসেছে। এছাড়া বাবলু আরও বলে যখন প্রতাপ কিডন্যাপ হয়েছিল তখন আরতি এই ডায়মন্ডের বাড়ি এসেছিল, আর তখন ডায়মন্ড উল্টো আরতির দিকে গুলি করে বসেছিল। সেই গুলিটা বাবলুর হাতে গিয়ে লাগে। ভাগ্য ভালো সময় মতো সে আরতির সামনে চলে এসেছিল, নয়তোবা গুলিটা আরতির লাগতো। এরপরে সেখানে আরও ঝামেলা হয়, কিন্তু অন্য একজন লোক বলে এটারও একটা মীমাংসা রয়েছে। অখিলেশের বিয়ে যদি আরতির সাথে করিয়ে দেওয়া হয় তাহলে দুই পরিবারের মধ্যে থাকা ঝামেলা আবারও মিটমাট হয়ে যাবে। এদিকে দেখা যায় বাবলু কোথাও যাচ্ছিল রাতের বেলা। তখনই ডায়মন্ড এবং তার লোকেরা বাবলুর পথ আটকায় এবং তাকে জিজ্ঞেস করে বাবলু তো বলেছে অখিলেশ এবং ডায়মন্ডের লোকেরাই প্রতাপকে কিডন্যাপ করেছে, কিন্তু কোন লোকেরা কিডন্যাপ করেছে এখন সেটা তাকে বলতে হবে। কিন্তু বাবলু কিছুই বলে না। এদিকে ডায়মন্ডের সন্দেহ হতে থাকে। এরপরে সেখানে থাকা একটা গামছা সে বাবলুর মুখে পেঁচিয়ে দেয়, আর তখনই সে নিশ্চিত হয়ে যায় রাধেকে মারার পরে যে টাকা নিতে এসেছিল সেটা আর কেউ নয়, বাবলু। আর এখানেই 5 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। 6 নম্বর এপিসোডের
শুরুটা হয় একটা ফ্ল্যাশব্যাক দেখিয়ে, যেখানে বাবলুর বাবার শেষক্রিয়া করা হচ্ছিল। পুলিশ সেখানে আসে, জিজ্ঞাসাবাদ করে, কিন্তু বাবলু সরাসরি বলে দেয় বাবলুর বাবার মৃত্যুর পেছনে সোনা সিং এর কোনো হাত নেই, বরং সোনা সিং তো উল্টো তাদের উপরে মেহেরবানি করেছে, দয়া দেখিয়েছে। তাই তারা পুলিশে কোনো কেসই করে না। কিন্তু মনে মনে তারা ক্ষোভে ফেটে পড়ছিল। যখনই বাবলুর বাবার চিতা জ্বালানো হয়, তারা একসাথে শপথ নেয় এই সোনা সিং এর উপরে তারা কঠোর প্রতিশোধ নেবে। আর তারা এমন প্রতিশোধ নেবে সোনা সিং এবং তার পরিবার সারা জীবন মনে রাখবে। এরপর এই ঘটনা বর্তমানে চলে আসে। ডায়মন্ড যখন জানতে পেরে যায় সেই তৃতীয় লোকটা আর কেউ নয় বাবলু, সে তাকে প্রচন্ড মারে। একটা সময় বাবলু হাসতে শুরু করে, ঠিক তখনই দেখা যায় আরতির একটা SMS বাবলুর ফোনে আসে। আর সেই SMSটা দেখে ডায়মন্ড আরো বেশি রেগে যায়। আসলে সেই SMSটা দেখে ডায়মন্ড বুঝতে পেরে গিয়েছিল আরতি আর বাবলুর মধ্যে একটা সম্পর্ক চলছে। তখনই বাবলু হেসে বলে, তুমি আরও একটা বিষয় জানলে অবাক হবে, আকিলেশ এবং আরতির বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শুনে পুরোপুরি শকড হয়ে যায় ডায়মন্ড। সাথে সাথে সে আকিলেশকে কল করে আর বলে সেখানে চলে আসার জন্য। আকিলেশ ডায়মন্ডকে জানায় সে 30 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। এদিকে ঘটনাস্থলে পঙ্কজ পৌঁছে যায়। ডায়মন্ড তাকে জিজ্ঞেস করে এখানে সে কেন এসেছে। পঙ্কজ বলে আসলে তাকে এখানে আসতে বলেছে আকিলেশ। আসলে এই এরিয়াতে যাতে কোনো হাঙ্গামার সৃষ্টি না হয় সেই জন্যই সে এসেছে। এটা শুনে ডায়মন্ড হাসতে শুরু করে। এছাড়া সে পঙ্কজকে নিয়ে মজা করতে থাকে যে তার অবস্থান কি, তার জাত কি, তার পাওয়ার কতটুকু, সে কি করতে পারবে, এই সব কিছু। এটা নিয়ে পঙ্কজকে নিয়ে পুরোপুরি মজা করতে থাকে সে। পঙ্কজ এবার প্রচন্ড রেগে যায় যখনই ডায়মন্ড তার দিকে ঘুরে পঙ্কজ তার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। ডায়মন্ডের বাকি দুই সাথী এটা দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায়, কিন্তু পঙ্কজ তাদেরও সুযোগ দেয় না, একে একে গুলি করে তাদেরকেও সেখানে মেরে ফেলে। কিন্তু ডায়মন্ডের সাথে থাকা তৃতীয় একজন লোক সেখান থেকে পালিয়ে যায়। কয়েকজন কনস্টেবল তাকে ধাওয়া করতে শুরু করে। এদিকে পঙ্কজ বাবলুকে বলে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তার আসলে ভাইয়ের মতো। বাবলু যে কষ্ট, যে পরিস্থিতি, যে ব্যথাগুলো ফেস করে আসছে সেগুলো পঙ্কজও করছে। এরপরে বাবলু সেখান থেকে চলে আসে আরতির কাছে। সে আরতির সাথে দেখা করে। এদিকে পুলিশরা জঙ্গলের ভেতরে সেই লোকটাকে ধাওয়া করছিল। পরের দিন সকালবেলাতেই দেখা যায় বাবলু আরতিকে নিয়ে তাদের গ্রামে চলে এসেছিল। কিন্তু গ্রামবাসীরা আরতিকে সেখানে দেখার পরে একেবারেই খুশি হয় না, কারণ তাদের মতে শত্রুদের মেয়ে এখানে নিয়ে আসাটা বাবলুর একেবারেই ঠিক হয়নি। কিন্তু বাবলু তাদের বোঝায় তাদের এই ঝামেলার মধ্যে আরতিকে না জড়াতে, কারণ আরতি তাদের ফ্যামিলির মতো নয়, আর সে সবার থেকে একেবারেই আলাদা। এদিকে আকিলের সকালবেলা খবর পায় যে ডায়মন্ডকে কেউ মেরে ফেলেছে। ঘটনাস্থলে আসার পরে সে একেবারেই ভেঙে পড়ে। ডিএসপিকে জিজ্ঞেস করে। ডিএসপি পঙ্কজ বলে ইনভেস্টিগেশন চলছে। আকিলেশ দেখতে পায় ডায়মন্ডের একজন সাথী সেখান থেকে নিখোঁজ। আকিলেশ ডিএসপির কাছে বিষয়টা জিজ্ঞেস করে। ডিএসপি বলে সে ফেরার, আর তার কাছে মনে হচ্ছে ডায়মন্ডের সেই বন্ধুই ডায়মন্ড এবং তার সাথীদের খুন করেছে বা করিয়েছে, আর এই জন্যই সে পালিয়ে গেছে। তাকে খোঁজার কাজ চলছে। এদিকে বাবলু আরতির সাথে একা কথা বলে এবং তাকে বিয়ের জন্য মানিয়ে নেয়। বাবলু আরতিকে বলে তারা যদি বিয়েটা করে ফেলে তাহলে গ্রামবাসী এবং পরিবারের মধ্যে ঝামেলাটা মিটমাট হয়ে যাবে। এছাড়া তাদের মাঝে থাকা জাতপাতের ভেদাভেদটাও ভেঙে যাবে। এদিকে বাবলু বাইরে আসে আর প্রমোদকে বলে তুমি যে এখনই সোনা সিংকে বলবে যে বাবলু আরতিকে জোর করে বিয়ে করছে। প্রমোদ বাবলুর কথা মতো হাঁপাতে হাঁপাতে মেনশনে চলে আসে আর সোনা সিংকে পুরো বিষয়টা খুলে বলে। আর এখানেই 6 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। 7 নম্বর এবং শেষ এপিসোডের শুরুতেই দেখা যায় ডিএসপি পঙ্কজ চলে যায় পান্ডিয়ার বাড়িতে। ডায়মন্ডের বাবা অর্থাৎ ভগবান পান্ডে ডিএসপি পঙ্কজকে বলে তাড়াতাড়ি ডায়মন্ডের সেই সাথীকে খুঁজে বের করো, আর ওই বিশ্বাসঘাতককে মারবে না, ওকে আমার সামনে নিয়ে আসবে। আমি ওকে নিজ হাতে এমন মৃত্যু দেব যেটা দেখে ভয়ে সবাই থরথর করে কাঁপবে। এদিকে গ্রামে বাবলু এবং আরতির বিয়ের আয়োজন চলছিল। এদিকে দেখা যায় ডায়মন্ডের সেই তৃতীয় সাথী লুকিয়ে পান্ডিয়ার বাড়িতে চলে আসে আর আকিলেশের পা জড়িয়ে ধরে প্রথমে ক্ষমা চায় আর তাকে সবকিছু খুলে বলে। এদিকে ডিএসপি পঙ্কজ যখন এটা জানতে পেরে যায় সেও বাবলুকে সাথে সাথে জানিয়ে দেয় আর সতর্ক থাকতে বলে। এদিকে আকিলেশ প্রতাপকে এই খবরটা জানিয়ে দেয়। এটা শুনে প্রচন্ড রেগে যায় প্রতাপ সিং আর সোনা সিং তাদের লোকবল গাড়ি ঘোড়া নিয়ে গ্রামের দিকে যেতে শুরু করে। যখনই গ্রামের প্রবেশ মুখে তারা চলে আসে বাবলুর মা এবং আরতি সেখানেই দাঁড়িয়েছিল। বাবলুর মা আরতিকে ভেতরে পাঠিয়ে দেয়। এদিকে সোনা সিং তাদের লোকদের গ্রামের বাইরেই থাকতে বলে আর নিজেই সোনা সিং চলে যায় বিয়ের মণ্ডপের দিকে আর সেখানে বিয়ে সম্পন্নও করা হয়। কিন্তু তখনই ভগবান পান্ডিয়া এবং বাকিরা সেখানে চলে আসে। আকিলেশ এবং ভগবান পান্ডিয়া
প্রতাপকে রাগাতে থাকে যে তাদের বোন একটা ছোট জাতের ছেলেকে বিয়ে করেছে আর তারা এখানে চুপচাপ দাঁড়িয়ে কাপুরুষের মতো সেটা দেখছে। প্রতাপের রাগ আর সে নিজে কন্ট্রোল করতে পারে না, এই জন্য তার বাবা সোনা সিং এর কথা অমান্য করেই গ্রামের ভেতরে ঢুকে যায় আর একের পর এক গুলি করতে শুরু করে। দুই পক্ষের গোলাগুলিতে পুরো গ্রামে হইচই পড়ে যায়, কিন্তু তখনই একটা গুলি আরতির গায়ে এসে লাগে। সাথে সাথে বাবলু আরতিকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। চারদিকে বাবলু এবং আরতিকে খোঁজা হয়, কিন্তু কোথাও তাদের পাওয়া যায় না। এরপরে হঠাৎ করেই বাবলুর কণ্ঠস্বর শুধু মাইক দিয়ে শুনতে পাওয়া যায়। এদিকে নিজের মেয়েকে ওই অবস্থাতে খুঁজে না পেয়ে সোনা সিং পুরো পাগল হয়ে যায়। সে চিৎকার করে বলতে থাকে, আমি আমার কৃতকর্মের ফল পাচ্ছি, আমি আমার সব অপরাধ স্বীকার করে নিচ্ছি। সে ভুল করেছে, সে সবসময় গরিবদের অবহেলার চোখে দেখেছে, তাদের নির্যাতন করেছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। এমনকি এই গ্রামে যত মৃত্যু হয়েছে সেটার পেছনেও তারই হাত রয়েছে। এদিকে দেখা যায় তার বাবার এই সবকিছু শোনার পরে আরতি বুঝতে পেরে যায় তার বাবা আসলে কেমন লোক। এছাড়া আরতি এটাও জানতে পেরে যায় রাধেকে বাবলুই মেরেছে। এই সব কিছু শোনার পরে আরতি বাবলু এবং সোনা সিং দুজনের কাছ থেকেই সম্পর্ক ভেঙে ফেলে এবং সেখান থেকে চলে আসে। আর এতে সোনা সিং পুরোপুরি পাগল হয়ে যায়। সে বাবলুকে বলে সে তার পুরো পরিবারটাকে ধ্বংস করে ফেলেছে আর সে তাকে ছাড়বে না। ঠিক তখনই ঘটনাস্থলে পুলিশ চলে আসে। বাবলু আর তার মা সেখান থেকে চলে আসতেই যাবে, তখনই রাগে ফেটে পড়া সোনু সিং একটা গান নিয়ে তার দিকে গুলি করতে যাবে। বাবলু নিজের মাকে বাঁচানোর জন্য সোনু সিংকে গুলি করে বসে আর সোনু সিং ঘটনাস্থলেই মারা যায়। আর তখনই সেখানে ফিরে আসে আরতি আর এই সবকিছুই দেখতে পেয়ে যায়। আরতি নিজের বাবার মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়ে, বাবলুকে অ্যারেস্ট করে, কিন্তু তাকে জেলে নিয়ে যাবার আগে প্রতাপ তাকে হুমকি দেয় জেলে যেও সে শান্তিতে থাকতে পারবে না, জেলের ভেতরেই সে তাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। আর এখানেই এই ওয়েব সিরিজের শেষ এপিসোড শেষ হয়ে যায়। আসলে এখানে দেখানো হয়েছিল গরিবদের উপরে যখন একের পর এক নির্যাতন করা হয় একটা সময় তাদের পিঠ দেয়ালে ঠেকে যায় আর তখনই তারা নিজেদের বাঁচানোর জন্য, নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করতে শুরু করে। আর সবসময়ই দেখা যায় সেই লড়াইয়ে ধনীদের অহংকারের রাজপ্রাসাদ চুরমার হয়ে যায়। এখানেও সেটাই হয়েছে। তো ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।